মানবতা বিরোধী অপরাধের দায়ে যে কোনো মূল্যে হাসিনাকে দাঁড় করানো হবে কাঠগড়ায়, স্কাই নিউজকে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. ট্রাইব্যুনালে ন্যায় বিচার নিশ্চিতে তাড়াহুড়ো নয়, জানালেন চিফ প্রসিকিউটর। 15 জুনের মধ্যে 5 পুলিশের প্রতিবেদন দাখিলের নির্দেশ। নতুন শিক্ষা উপদেষ্টা দায়িত্ব নিলেন অধ্যাপক CR আবরার। 10 মার্চের মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা, আশ্বাস বিদায়ী উপদেষ্টার। মধ্যরাতে গুলশানের একটি ফ্ল্যাটে তল্লাশির নামে স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিস লুটপাটের অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য আটক 3। আধা ঘন্টা ধরে দরজা লাইতে লাইতে ভাঙতেছে, এখন কি করব? বাইরে আমি সব খুলে খুলে লাইতে রাজধানীর গাবতলী গরুরহাট এলাকায় ডিএনসিসির অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো নোটিশ দেয়া হবে না, জানালেন প্রশাসক। গাজা পুনর্গঠনে $53 বিলিয়ন ব্যয়ে মিশরের প্রস্তাবের সর্বসম্মত আরব বিশ্ব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যাখ্যান। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিতে মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড। ফাইনালের লক্ষ্যে লাহোরে 3টায় শুরু হবে লড়াই। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবার বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের জন্য স্বৈরাচার শেখ হাসিনা সহ জড়িতদের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। এ সময় টিউলিপ সিদ্দিকের দুর্নীতি, আয়নাঘর, রোহিঙ্গা ইস্যু ও জুলাই গণ অভ্যুত্থান নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল বছরের 5ই আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসে হাসিনার নির্দেশে জুলাই আগস্টে বাংলাদেশে চলে ভয়াবহ গণহত্যা। সম্প্রতি এসব বিষয় নিয়ে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজে সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় মানবতা বিরোধী অপরাধের জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড় করানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই রাষ্ট্রপ্রধান। আওয়ামী লীগ নেত্রীকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে হাসিনার অপকর্মের সঙ্গে যত মানুষ জড়িত ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শেখ হাসিনাকে দেশে আনার জন্য আন্তর্জাতিক আইনি জটিলতার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিচারে সহযোগিতার জন্য হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, তবে তার কোনো জবাব দেয়নি দেশটি। একই সঙ্গে টিউলিপ সিদ্দিকের বিষয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বাংলাদেশে টিউলিপের বিচার হবে কিনা এ নিয়ে সংশয় জানান তিনি, তবে তার বিরুদ্ধে দুদক তদন্ত চালাচ্ছে। একই সঙ্গে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ প্রায় 1400 ছাত্রদের প্রতি সম্মান জানান ডক্টর ইউনুস। বলেন, তাদের হত্যাকারীদের আইনি ব্যবস্থায় আনার প্রক্রিয়া চলছে। সাক্ষাৎকারে আয়নাঘরের বিষয়ে উপস্থাপকের প্রশ্নে ডক্টর ইউনুস বলেন, এর আগে বাংলাদেশ এমন নিষ্ঠুর নির্যাতনের সাক্ষী হয়নি কখনো। ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আয়নাঘরের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিতের কথা জানান তিনি। বলেন, আয়নাঘরকে জাদুঘর বানিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। বন্দিশালাগুলো সেনাবাহিনীর অধীনে থাকায় আপাতত সেখানে জনসাধারণের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। তবে হাসিনার অপকর্ম দেখানোর জন্য আমরা সকল আয়নাঘরকে মিউজিয়াম বানানোর উদ্যোগ নিয়েছি। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুটি নিয়েও নিজের অবস্থান জানান দেন প্রধান উপদেষ্টা। তাদের হস্তান্তরে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে বলেও জানান তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি। মানবতা বিরোধী অপরাধে ন্যায় বিচার নিশ্চিতে কোনো তাড়াহুড়া করা হবে না বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ নিয়ে রাজনীতিকদের চাপ না দেওয়ারও আহ্বান জানান তিনি। এর আগে পতিত আওয়ামী সরকারের 15 বছরের গুম খুন সহ জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন 2 কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচ। ট্রাইব্যুনাল নিয়ে অপপ্রচার রোধে সহায়তার আশ্বাসও দেন তারা। সাবরিনা মজুমদারের প্রতিবেদন, জানাচ্ছেন ফাহিম ইউসুফ। জুলাই আগস্টের গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়ে নতুন করে আলোচনা চলছে রাজনৈতিক মহলে।
অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দলের এক নেতার বক্তব্যের পর স্বভাবতই প্রশ্ন ওঠে শেখ হাসিনার বিচারের অগ্রগতি নিয়ে। বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আবারও জানালেন এ মাসেই তদন্ত শেষ হবে শেখ হাসিনার মামলার, তবে বিচার নিয়ে কোনো তাড়াহুড়া করা যাবে না, রাজনীতিকদের চাপ না দেওয়ারও আহ্বান জানান তিনি। এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ পরিদর্শনে আসেন সাবেক মার্কিন 2 কূটনীতিক। এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানো। এরপর তাজুল ইসলাম বলেন বিচারের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান এবং সেই ব্যাপারে তাদের দিক থেকে যে সমস্ত পরামর্শের প্রয়োজন সেগুলো তারা দিয়েছেন এবং তারা চান যে তারা বলেছেন আমরা কারো পক্ষে না, আমরা সবসময় চাই মানুষের যে ন্যায় বিচার প্রাপ্তির অধিকার সেটা নিশ্চিত হোক। বিশেষ করে জুলাই আগস্টে এবং বিগত সরকারের পুরো আমলে যেই সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে তারা মনে করেন যে বাংলাদেশের সরকারের উচিত হচ্ছে এইটার সঠিক বিচারের মাধ্যমে চিরতরে ভবিষ্যতে আর কোনো ধরনের এই অপরাধের পুনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যাপারে তারা তাদের কথা বলেছেন, তাদের আশ্বাস ব্যক্ত করেছেন। এদিন গাজীপুরে হৃদয় হত্যার ঘটনায় সাবেক ওসি আশরাফুদ্দিন, কনস্টেবল আকরাম হোসেন সহ পুলিশের 5 কর্মকর্তার তদন্ত প্রতিবেদন 15 জুন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে কনস্টেবল আকরামকে 11 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের বাসার সন্দেহে বিপুল পরিমাণ অবৈধ অর্থের মজুতের অজুহাত তুলে তল্লাশি চালিয়েছে একদল লোক। রাতে গুলশানে তানভীর ইমামের সাবেক স্ত্রীর ফ্ল্যাটে এ ঘটনাটি ঘটে। এ সময় স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু মালামাল লুটপাটের অভিযোগ করেন বাড়ির কেয়ারটেকার। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 3 জনকে। সাদ আহমেদের রিপোর্ট। রাত তখন প্রায় 12টা। গুলশান 2-এর 81 নম্বর সড়কের 8 নম্বরের বাসার নিচে মিছিল নিয়ে জড়ো হতে থাকে একদল লোক। এর আগে রাত প্রায় 11টা 30 সাংবাদিকদের কাছে খুদে বার্তা আসে স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতিবাজ রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখার তথ্য পেয়ে বাড়ি ঘেরাও করেছে বিপ্লবী ছাত্র জনতা। এ সময় প্রতিনিধি টিমের একজনের নাম্বারও দিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা দাবি করেন বাড়িটি এইচটি ইমামের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের, যেখানে মজুদ আছে অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ। অবৈধ অস্ত্র কথা শুনছি আমরা আসছি এখানে, খবর পাইছি আওয়ামী লীগের অনেক লোক আছে এখানে। আমরা যে গোপন সূত্রে খবর পাইছি যারা এখানে যে হত্যা মামলা আসামি তারা এখানে লুকিয়ে আছে এবং এই দেশের অনেক সম্পদ লুটপাট করে তারা এখানে রাখছে। নাম পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ জুয়েল খান। কি করেন? আমি বাংলাদেশ জাতীয় চালক দল সেন্ট্রাল সাধারণ সম্পাদক। এক পর্যায়ে তারা মেইন গেট খুলে বাড়িটির ভেতরে প্রবেশ করে। এ সময় 3 তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে তারা বাসার সব আসবাব, লাগেজ, ডয়ার ও সিন্দুক তল্লাশি করে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে প্রবেশাধিকার নিয়েও তারা যুক্তি দেন। প্রশাসনের প্রত্যেকটা জায়গায় গিয়েছি, পুলিশের কাছে গিয়েছি, তারা কেউ আমাদের সারা দেয়নি। আমরা সারাদিন ধরে চেষ্টা করেছি, প্রশাসন সারা দেয়নি, তাই আমরা নিজ দায়িত্ব প্রশাসনের কাছে হস্তক্ষেপ করব। 20 বছর ডিভোর্স হলো ওরা থাকে, যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন। প্রায় আধ ঘন্টা পর সেখানে পুলিশ এলেও তারা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়েই স্লোগান দিতে দিতে বের হয়ে যায় তারা। বাড়ির কেয়ারটেকার জানান এটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসা। এ সময় বাড়িটি থেকে স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু মূল্যবান মালামাল লুটপাটের অভিযোগ করেন কেয়ারটেকার। পরে সেনাবাহিনী বাড়িটি পরিদর্শন করে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। অবৈধ দখলদার উচ্ছেদ করতে কোনো নোটিশ দেবে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তবে ডিএনসিসিকে ভাড়া দিয়ে বৈধভাবে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে, জানালেন প্রতিষ্ঠানটির প্রশাসক মোহাম্মদ এজাজ। সকালে গাবতলী গরুরহাট সংলগ্ন এলাকায় অবৈধভাবে বসানো দোকান উচ্ছেদে গিয়ে এসব কথা বলেন তিনি। নিয়াজ মুর্শিদের প্রতিবেদন জানাচ্ছেন নাফিয়া ফারজানা। বুধবার সকালে রাজধানীর গাবতলী এলাকায় অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান চালায় উত্তর সিটি কর্পোরেশন। সকাল 10টা নাগাদ অভিযান শুরু হলে অবৈধভাবে গড়ে তোলা দোকানের মালামাল সরিয়ে নিতে শুরু করে দখলদাররা। তাদের অভিযোগ, গরুরহাটের ইজারাদারকে ভাড়া দিয়েই দোকান চালাচ্ছেন তারা, কিন্তু কোনো নোটিশ ছাড়াই অভিযান চালানো হয়েছে। আমাদের 1 ঘন্টা যদি সময় দিত তাহলে আমরা মাল সামনাগুলো হারাইতে পারতাম। কোটি কোটি টাকার মাল সামানা ক্ষয়ক্ষতি করলো,
গরিবের হক নষ্ট করলো না। মানুষ শোয়া ছিল, মাল কিনা থেকেছি, সব বিশ্বাস করে লেগেছে। কিছুই নাই, আমরা যে পেটে খামো। তবে অভিযোগ আমলে নিতে নারাজ ঢাকা উত্তর সিটির প্রশাসক। জানান, অবৈধ দখলদার উচ্ছেদে কোনো নোটিশ দেয়া হবে না। এই কর্মকাণ্ডগুলো বিগত দীর্ঘ সময় ধরে হয়ে এসছেন এবং তারা একটি পয়সাও সিটি কর্পোরেশনকে ভাড়া দিচ্ছেন না। তো সুতরাং এখানে যখন দখল হয়েছে, সেই দখলও আমাদেরকে না জানিয়ে করেছেন। স্বাভাবিকভাবেই আমরা আমাদের দখলকে পুনরুদ্ধার করতে এসেছি। এখানের মধ্যে কোনো দখলদারদেরকে উচ্ছেদ করার জন্য কোনো ধরনের নোটিশের প্রয়োজন নাই। টং দোকান ভাঙা হলেও ইট বালুর দোকান অক্ষত রাখার বিষয়ে তিনি জানান, সিটি কর্পোরেশনকে ভাড়া দিয়ে ব্যবসা করা যাবে। আর কাগজপত্র গোছানোর জন্য তাদেরকে 7 দিন সময় দেয়া হয়েছে। যারা এখানে ব্যবসা করছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা 7 দিন সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে তারা হয় তাদের এই মালপত্র নিয়ে এখান থেকে সরে যাবেন, অথবা সিটি কর্পোরেশনকে ভাড়া দিয়ে তারা তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। গণমাধ্যমের সঙ্গে প্রশাসক কথা বলার সময় উত্তেজিত হয়ে পড়ে ভুক্তভোগীরা। এতে ঘটনাস্থল ত্যাগ করেন ডিএনসিসি প্রশাসক। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। আবারও ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। মিয়ানমার ভারত সীমান্তের কাছাকাছি এর উৎপত্তি বলে প্রাথমিকভাবে জানা যায়। বুধবার বেলা 11:39 এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, মিয়ানমার ভারত সীমান্তের 294 কিলোমিটার মধ্যে এর উৎপত্তি হয় রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 5.6। এর আগে 2024 সালে দেশে এবং আশেপাশের বিভিন্ন এলাকায় 53টি ভূমিকম্প হয়। এটি ছিল 8 বছরের মধ্যে সর্বোচ্চ। এভাবে ছোট বা মাঝারি ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাওয়াকে বড় ভূমিকম্পের পূর্ব লক্ষণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনে কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের যারা অন্যায়ের সঙ্গে জড়িত তাদেরও বিচার হবে, এজন্য নির্বাচন দেরি হতে পারে না। জনগণের প্রতি অন্তর্বর্তী সরকারের তেমন দায়বদ্ধতা নেই উল্লেখ করে আমির খসরু বলেন, জনগণের সমর্থনে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে সংকট অনেকটাই কেটে যেত। সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া হচ্ছে, আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি, তো বিচারিক প্রক্রিয়া চলতে আছে এবং চলবে। সেটা শেখ হাসিনার শাস্তি এখনো হবে, তখনও হবে, তারপরেও হবে। শেখ হাসিনার যতগুলো মামলা আছে, এগুলো তো অনেকগুলো মামলা আছে, এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গুলশান থানার সাজিদ হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে 2 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ি, মিরপুর, লালবাগ ও খিলগাঁও থানার একাধিক মামলায় আনিসুল হক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, তাজুল ইসলাম, সোলাইমান সেলিম, কামাল আহমেদ মজুমদার, সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ 12 আসামিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার সকালে তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্রীয় আসামি পক্ষের আইনজীবীদের যুক্তি তর্ক শুনে মামলার গুণাগুণ বিচার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমনে আসামিদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। অপরদিকে আসামি পক্ষের অভিযোগ, পরিস্থিতির কারণে জামিন পাচ্ছেন না আসামিরা। বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যারা ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল বিভিন্নভাবে, এবং এই আন্দোলনে ছাত্রদেরকে, ছাত্র জনতাকে গুলি করা যারা সহায়তা করেছে এবং তারা যারা সরাসরি অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে 12 জনকে আজকে বিভিন্ন মামলায় আজকে বিজ্ঞ আদালতে উত্থাপিত করা হয়। এবং 2 জন সাংবাদিক শাকিল আহমেদ এবং ফারজানা রূপা এবং সাবেক অবৈধ মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এদেরকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
জুলাই অভ্যুত্থানের চেতনায় শিক্ষা ব্যবস্থাকে শক্ত ভিত্তি দেওয়ার প্রত্যয় জানিয়েছেন নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এর দায়িত্ব হস্তান্তর করে শিক্ষা খাতের নানা চ্যালেঞ্জ উত্তরণে সরকারের পদক্ষেপ তুলে বিদায়ী উপদেষ্টা বলেন, 10 মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেওয়া সম্ভব হবে। সবার সহযোগিতায় সব চ্যালেঞ্জ মোকাবেলার প্রত্যয় জানান নতুন শিক্ষা উপদেষ্টা। এর আগে বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে শপথ নেন তিনি। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। বুধবার বেলা 11টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী চৌধুরী রফিকুল আবরার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। পরে সচিবালয়ে বিদায়ী উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। ধ্বংসস্তূপ থেকে শিক্ষা খাতকে এগিয়ে নিতে নানা চ্যালেঞ্জ মোকাবেলার কথা জানান বিদায়ী উপদেষ্টা। এ সময় 10 মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানো সম্ভব বলে জানান তিনি। বইয়ের বেলায়, বইয়ের প্রকাশনায় এই যে দেরি হচ্ছিল, আমরা যে কি যুদ্ধ করেছি, কত জায়গায়, কত ভাবে, কত প্রতিবন্ধকতা, সেটা বই লেখা যাবে পারে, সাংবাদিকরা সেটা পুরোপুরি জানে না। গভীর রাত থেকেও শুরু করে কিভাবে কত কাগজ উদ্ধার করা যাচ্ছে বিভিন্ন লুকানো গোডাউন থেকে, সেখান থেকে শুরু করে কখনো কাগজের, কখনো কাগজ, কখনো প্রেস, কখনো আমাদের নিজেদের মন্ত্রণালয়ের হয়তো গাফিলতি। আর অন্তর্বর্তী সরকারের সময়ে শিক্ষা খাতকে শক্ত ভিত্তি দেওয়ার প্রত্যয় জানান নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে, আমি এটুকুই বলবো। এবং আমি মনে করি এটা হয়তো একদিনে হবে না, 1 বছরে হবে না, 10-5 বছরে হবে না, কিন্তু তার জন্য যে 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 বেস যেটা তৈরি করে দেওয়া এবং তার যে অলরেডি উদ্যোগ অনেকগুলো নেওয়া হয়েছে, আমরা মনে করি অনেক কিছুই আছে যেগুলো হয়তো 8-10 মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময়। যেটা বললেন যে ছোট ছোট বিভিন্ন জায়গায় নানান রকমের রাষ্ট্র হয়তো আছে, সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা, দ্যাট ইজ দ্য গোল। এই ধরনের বৈষম্য বিরোধী আন্দোলনের স্বপ্ন বাস্তবায়নে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান নতুন শিক্ষা উপদেষ্টা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দ্রুত ফাইনাল প্রফেশনাল সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সামনে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে বিএমডিসির সামনে এই বিক্ষোভ কর্মসূচি করছে শিক্ষার্থীরা। তাদের দাবি, 2 বার রুটিন দিয়েও পরে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। এতে পড়াশোনায় ব্যাঘাতের পাশাপাশি পিছিয়ে পড়ছেন অন্যান্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদের থেকে। এর ফলে ক্যারিয়ারে দীর্ঘমেয়াদী জটিলতায় পড়ছেন তারা। শিক্ষার্থীরা আরও জানান, 2018 থেকে 19 সেশনের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা নিয়ে এমন গড়িমসির কারণে প্রায় 1200 শিক্ষার্থী 1.5 বছর পিছিয়ে পড়েছে। এ সময় মার্চের মধ্যে পরীক্ষা নেয়ার দাবি জানান তারা। পাস চাচ্ছি না, আমাদের অটো পাস চাচ্ছি না, কিছু না, আমরা আমাদের যোগ্যতা দিয়ে পরীক্ষা দিয়ে পাস করার জন্য আমরা চেষ্টা করছি। অথচ আমাদের এই ন্যায্য দাবি মানতে যাচ্ছে না, আমাদের পরীক্ষা নিচ্ছে না। এখন আমরা এসেছি বিএমডিসি প্রেসিডেন্টের সাথে দেখা করতে, বিএমডিসি প্রেসিডেন্ট আসেনি, আমাদের খবর শুনে তারা আসেনি। এ কারণে আমরা এখানে বিএমডিসি তালা দিয়েছি। যতক্ষণ পর্যন্ত বিএমডিসি প্রেসিডেন্ট আমার সাথে দেখা না করবে, আমরা এখানে অনশন চালিয়ে যাব। আমরা কি ভুয়া ডাক্তার? আমরা তো এমবিবিএস করতেছি, আমরা 5-6 বছর ধরে কষ্ট করতেছি, আমরা লিগালি পরীক্ষা দিয়ে পাস করতে চাই। ওনার সমস্যা কি যে উনি আমাদেরকে আইনি হুমকি দিচ্ছে, উনি আমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন না? এটার জবাবদিহিতা আমরা চাই। টাকা ছাড়া কোনো সেবাই মেলে না গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায়। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্সের মতো সেবা পেতেই গুনতে হচ্ছে অর্থ। না দিলে পদে পদে হয়রানির শিকার হতে হয় সেবা প্রার্থীকে। সহকর্মী এম নজরুল ইসলামের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় যেন এক অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, টাকা দাও কাজ করাও। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স, এমনকি পৌরসভা থেকে সাধারণ কাগজপত্র আনতেও গুনতে হয় টাকা। না হয় দিনের পর দিন ঘুরতে হয় দাঁড়ে দাঁড়ে।
অভিযোগ রয়েছে ভবন নির্মাণে অনুমতির জন্য পৌরসভার প্রকৌশলী আব্দুল মোতালেবের অফিসে গেলেই প্রথমেই জানতে চাওয়া হয় কাজটা কত টাকার। মোটা অঙ্কের ঘুষ দিলে নিয়ম নীতি ছাড়াই অল্প সময়ে কাজ হয়ে যায়, আর টাকা না পেলে অসংখ্য নিয়মকানুন আর ত্রুটি দেখিয়ে আটকে রাখা হয় ফাইল। এ যেন মোতালেবের হাতেই ভবন নির্মাণে অনুমোদন। টাকা দিলেই কোনো ধরনের নকশা যাচাই বাছাই ছাড়াই অনুমোদন পায় অপরিকল্পিত ভবন। এর ফলে একের পর এক তৈরি হচ্ছে অপরিকল্পিত ভবন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বাধা সৃষ্টি করে উনি কাজ বন্ধ করে দেয় এবং ইনডাইরেক্টলি টাকা দাবি করে। পৌরসভার নিয়ম না মেনে যে কাজ করতেছে এটার বিরুদ্ধে অনেকবার অভিযোগ করা হয়েছে, ওনাদের কোনো রিয়াকশন নেওয়া হয়নি। আমরা বিল্ডিং এ কাজ করতে গেলে সে আমাদেরকে কাজ করতে দেয় না, সে টাকা চায়। যদি টাকা না দেই সে বিভিন্ন অজুহাত দেখিয়ে সে আমাদের কাজগুলো বন্ধ করে দেয়। তবে অভিযোগ অস্বীকার করেন পৌরসভার প্রকৌশলী আব্দুল মোতালেব। প্ল্যান অনুমোদনে আমার কোনো ভূমিকা নাই। যদি এরকম কোনো অভিযোগ কেউ করে থাকে সেটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা। এরকম সুনির্দিষ্ট অভিযোগ যদি আমাদের কাছে আসে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে, এগুলাতে প্রতিবন্ধকতা তৈরি করার সুযোগ কারণ নাই। ঘুষ বাণিজ্য বন্ধে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই চাওয়া স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আলু আবাদ করে চরম বিপাকে পড়েছেন জয়পুরহাটের প্রান্তিক চাষিরা। উৎপাদন খরচ বেশি হলেও বাজারে দাম না থাকায় গুনছেন লোকসান। আলু সংরক্ষণে হিমাগারে জায়গা না পেয়ে হতাশা আরও বেড়েছে। চাষিদের অভিযোগ, ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে কৃত্রিম সংকট তৈরি করছে হিমাগার কর্তৃপক্ষ। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সালমা জাহান। আলু উৎপাদনের শীর্ষ জেলা জয়পুরহাট, তবে রোপণের সময় ব্যবসায়ীদের সিন্ডিকেটে বীজ সার চড়া দামে কিনতে হয় চাষিদের। এতে প্রতি বিঘা আলু উৎপাদন খরচ বেড়ে দাঁড়ায় 40 থেকে 50 হাজার টাকা। কিন্তু এখন আলু বিক্রি হচ্ছে প্রতি মণ 500 থেকে 550 টাকা দরে। তাই লাভের আশায় প্রান্তিক চাষিরা আলু সংরক্ষণ করতে চাইলেও হিমাগারে মিলছে না জায়গা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। প্রদর্শন মালিকেরা আমাকে স্লিপ দিচ্ছে না, আমাদের ব্যবসায়ীদের আলু এরা ঢোকাইছে সিন্ডিকেট করে, আর আমাদের সাধারণ কৃষকের আলু এরা নিচ্ছে না। বড় বড় ট্রাকগুলো ঢুকতেছে, ওদের আলু নিচ্ছে, আমাদের কৃষকের আলু নিচ্ছে না। সংগ্রহ করার জন্য আগ্রহ করলাম কিন্তু পাচ্ছি না, না পাওয়ার কারণে বাজারজাত করেই দিলাম আমরা আলু। আবার সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ীদের পক্ষে সাফাই গাইছেন হিমাগার কর্মকর্তারা। কৃষক যদি গত 2 বছর আলুর দাম বেশি পায়, যদি ঝুঁকি নিতে চায় যে তার উৎপাদে তার 2 বিঘা জমিতে আবাদ হয়েছে, সেই 2 বিঘা সম্পূর্ণ আলু যদি স্টোরে রাখতে চায় তাহলে তো স্বাভাবিকভাবেই স্টোরে ক্যাপাসিটি বাইরে চলে যাবে, কাট দেওয়া যাবে না। আলু সংরক্ষণে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান কৃষি বিপণন কর্মকর্তা। কৃষককে অযৌক্তিকভাবে আলু সংরক্ষণ করতে দেয়া না হয়, এ বিষয়ে যদি আমরা কোনো তথ্য পাই বা কোনো অভিযোগ পাই তাহলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কোল্ড স্টোরেজ উপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চলতি বছর 43,470 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় 10,500,000 মেট্রিক টন, আর হিমাগারে সংরক্ষণ করা হয় প্রায় 2 লাখ মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।